আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। প্রথম রমজান, সেই রমজানের শুভেচ্ছা জানাই। মোটামুটি আমরা আজকে একেবারে নতুন একটা চ্যাপ্টার প্রথম বর্ষের জন্য আর দ্বিতীয় বর্ষের জন্য, যেটা আমাদের জানাই আছে বাট আর রিভিশন হবে আর কি, সেটা আমরা শিখতে পারবো। তো আমরা দেখছি ইতিমধ্যে 28 জন অলরেডি এখানে কানেক্ট হয়েছে, 28 জন, 28। তো সবাইকে আমি একটু শেয়ার করতে বলবো, যে সবাই যাতে আমরা এখানে আরও পার্টিসিপেন্ট আমাদের এখানে অংশগ্রহণ করে, সবাইকে শেয়ার করতে বলবো। আসাদুজ্জামান মুস্তাদ দেখছেন, স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম। রাফিউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। অনিক সাহা ওয়ালাইকুম আসসালাম। হৃদয় মিয়াকে দেখছি আমি। রোজেনা আক্তার আলহামদুলিল্লাহ। থার্টি টু, ইতিমধ্যে 32। তো আমরা মোটামুটি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেমিস্ট্রির প্রথম পত্রের 4র্থ অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরীক্ষায় এখান থেকে 2টা সিকিউ আসে, অনেক ক্ষেত্রে দেখা গেছে 3টা করেও সিকিউ পড়ে। অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্ব বিবেচনা করে আমাদেরকে সেভাবে একটা প্রিপারেশন নিতে হবে, পড়তে হবে। তো এই অধ্যায়টাকে আসলে 2টা ভাগে ভাগ করা যায়। আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা এবং রাসায়নিক সাম্যাবস্থা। তো আমি আজকে রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা করব, যতদূর পারি সম্ভব আমরা আলোচনা করব। রাসায়নিক গতিবিদ্যা স্টার্ট করবো বেসিক্যালি। তাহলে আমরা প্রথম শিখলাম এই চ্যাপ্টারে বেসিক্যালি 2টা অংশ। একটা হচ্ছে রাসায়নিক কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা, আর একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা। তো আমরা আজকে বেসিক্যালি রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো আপনি যদি বইটা প্রথমেই খোলার পরে দেখবেন একটি শব্দ চলে আসবে আপনার সামনে, সেটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি, দ্যাট ইজ সবুজ রসায়ন। রাইট ধরেছেন, সবুজ রসায়ন। তো 1991 সালে পল অ্যানাস্টাম ও ওয়ার্নার, ভালো করে নোট করবো, পয়েন্ট টু বি নোটেড, এই দুই ভদ্রলোকের নাম। 1991 সালে পল অ্যানাস্টাম এবং ওয়ার্নার এই গ্রিন কেমিস্ট্রি শব্দটা বা এই গ্রিন কেমিস্ট্রির ধারণা দেন বেসিক্যালি প্রথম। সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছে? একটু জানাই তো, সবাই একটু জানাই, ক্লিয়ার শুনতে পাচ্ছে কিনা একটু জানাই তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে কিনা একটু জানাই তো সবাইকে। ওকে, সবাই শুনতে পাচ্ছি? হ্যাঁ, ওকে, ডান। তো আমরা বললাম যে 1991 সালে পল অ্যানাস্টাম ও ওয়ার্নার সর্বপ্রথম এই গ্রিন কেমিস্ট্রি ধারণা প্রদান করেন, ধারণা প্রবর্তন করেন। প্রশ্ন হচ্ছে গ্রিন কেমিস্ট্রি আসলে কি? আপনারা যদি চিন্তা করেন, আমাদের বিশ্বে কলকারখানা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে, এবং কলকারখানা থেকে তরল বজ্র বলি, দূষিত বজ্র বলি, বায়বীয় বজ্র বলি, সব কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। দ্যাট ইজ পরিবেশ দূষণ কিন্তু হচ্ছে। তো বিজ্ঞানীরা ধারণা করলেন, এভাবে যদি পরিবেশ দূষণ হতেই থাকে তাহলে আমাদের এই পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। তখন ওনাদের চিন্তা ভাবনা আসলো, কিভাবে কলকারখানা তো আর আমরা বন্ধ করে দিতে পারবো না, বাট কলকারখানার এই দূষিত পদার্থকে কিভাবে কমিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে পারি, বা এই কলকারখানার এই দূষিত পদার্থের পরিমাণটাকে কিভাবে কমানো যায়। এই যে পদ্ধতি, যে ব্যবস্থার মাধ্যমে এই কলকারখানার দূষিত বজ্রকে এটাকে সীমিত আকারে নিয়ে আসা যায়, সেই প্রসেসটার নামই আসলে গ্রিন কেমিস্ট্রি। বেসিক্যালি আমরা কলকারখানায় যে সমস্ত পদার্থ পোড়াই, বেসিক্যালি প্রাকৃতিক গ্যাস এবং কার্বন কিন্তু, রাইট? আমরা কলকারখানায় প্রাকৃতিক গ্যাস বলতে আমরা প্রবর্তক লিখে রাখি। দুই ভদ্রলোকের অনেক প্রচেষ্টার ফসল, তো এই জন্য দুই ভদ্রলোকের নাম একটু লিখে রাখছি, লেখা থাকে।
প্রাকৃতিক গ্যাস এবং কার্বনকে বেসিক্যালি আমরা পোড়াই কিন্তু কলকারখানায়, রাইট? প্রাকৃতিক গ্যাস এবং কার্বন, এবং এই কার্বনের সাথে এর সাথে কিছু সালফারও থাকে। তার মানে আমি যখন প্রাকৃতিক গ্যাসকে পোড়াই, পোড়ানো মানে কি? পোড়ানো মানে দহন, দ্যাট ইজ অক্সিজেনে পোড়ানো। দহন বলতে আমরা অক্সিজেনে পোড়াই। ওকে, আবার যদি কার্বন কয়লা, বেসিক্যালি কার্বন বা কয়লাকে আমরা পোড়াই। এই কয়লাকে যদি পোড়াই তখন আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড পাই। আবার এর সাথে কিছু পরিমাণ সালফার থাকে, একে যদি পোড়াই সালফার ডাই অক্সাইড পাই। এই কার্বন ডাই অক্সাইড বলেন, এই সালফার ডাই অক্সাইড বলেন, মানে নাইট্রোজেন ডাই অক্সাইড বলেন, এগুলো কিন্তু ক্ষতিকর পদার্থ। এগুলো আমাদের পরিবেশকে দূষণ করছে, রাইট? এখন এই কার্বন ডাই অক্সাইড, এই সালফার ডাই অক্সাইড, এদের পরিমাণকে কমানো বা কমিয়ে যত বেশি পরিবেশ বান্ধব করা যাবে, সেই প্রসেসটার নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। ক্লিয়ার কিনা জিনিসটা? তাহলে কলকারখানার যে দূষিত বজ্র, কার্বন ডাই অক্সাইড হোক, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড হোক, এগুলো ক্ষতিকর পদার্থ। এগুলোর পরিমাণ কমিয়ে যতটাকে আমরা পরিবেশ বান্ধব করতে পারি বা পরিবেশ বান্ধব পদার্থ রূপে এদেরকে পরিবেশে বিমুক্ত করা যায়, সেই পদ্ধতির বা সেই প্রসেসটার নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হই আমরা বলতে থাকি। এখন এই গ্রিন কেমিস্ট্রি কিন্তু আরো 3টা নামে ডাকা হয়। কেউ কেউ এটাকে ক্লিন কেমিস্ট্রি বলেন, ক্লিন কেমিস্ট্রি। কেউ কেউ বলেন বিনাইন কেমিস্ট্রি, বিনাইন কেমিস্ট্রি। কেউ কেউ এটাকে বলেন সাস্টেনেবল কেমিস্ট্রি। এই 3টা নাম মনে রাখবো। গ্রিন কেমিস্ট্রি আরো 3টা নাম: ক্লিন কেমিস্ট্রি, বিনাইন কেমিস্ট্রি এবং সাস্টেনেবল কেমিস্ট্রি। ওকে ওকে, তাহলে আমরা গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম যে গ্রিন কেমিস্ট্রি শব্দটার প্রবর্তক হচ্ছে পল অ্যানাস্ট্রম এবং ওয়ার্নার। 1991 সালে এই দুই ভদ্রলোক এই গ্রিন কেমিস্ট্রির ধারণা নিয়ে আসেন। ওনাদের উদ্দেশ্য ছিল পরিবেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, কলকারখানার যে দূষিত পদার্থ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলোর পরিমাণ তো প্রতিনিয়ত বেড়েই চলেছে, এগুলোর পরিমাণ কিভাবে কমানো যায় সেই পদ্ধতি বা পরিবেশ বান্ধব রূপে আমরা পৃথিবীতে বিমুক্ত করতে পারি, সেই প্রসেসটার নামই আসলে গ্রিন কেমিস্ট্রি, রাইট? এবং কলকারখানায় আমরা বেসিক্যালি প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, আমরা কয়লাকে পুড়িয়ে থাকি বেসিক্যালি, এবং বেশি রূপে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়, কিন্তু যেটা অ্যাসিড বৃষ্টিরও কারণ আপনারা জানেন, যারা অ্যাসিড বৃষ্টিরও কারণ। তাহলে আমরা গ্রিন কেমিস্ট্রি একেবারে মৌলিক ধারণা, এই গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে আপনাদের ধারণা আমরা দিতে পেরেছি আশা করি। যদি আমরা এটা বুঝে থাকি একটু কমেন্ট সেকশনে ইয়েস লিখবো, তারপরে আমরা পরের ধাপে যাবো। আসলে একটু ইয়েস লিখবো কমেন্ট সেকশনে সবাই। তো পল অনেকে ইয়েস স্যার বলছে, হৃদয় মিয়া, দীপ্ত, নিপু, এই সাহায্য সবাই মোটামুটি বলছে বুঝছে গ্রিন কেমিস্ট্রি ধারা। এখন আপনারা যদি বইটা খোলেন দেখবেন এই গ্রিন কেমিস্ট্রির 12টা মূলনীতি আছে। অনেক সময় এমসিকিউ পড়ে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি? 12টি। এখন এই 12টি যে মুখস্থ যদি করতে পারেন ভেরি বেটার, বাট রিডিং করে মনে রাখলেও হবে। অনেক সময় এমসিকিউ পড়ে যে কোনটা গ্রিন কেমিস্ট্রির মূলনীতি নয়, আবার যে এভাবে বা সমাপ্তি সূচক বহুপদীও করতে পারে। তো এই সেই হিসেবে এই গ্রিন কেমিস্ট্রির 12টা যে মূলনীতি আছে, এই মূলনীতিটা একটু চোখ মেলানো দরকার। এখানে 3টা মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই 3টা একটু লিখি, বাদ বাকিগুলো আপনারা মুখস্থ করবেন। নাম্বার 1, আমরা যদি 3টা সিরিয়ালিস্ট সামনে প্রথমটা যদি লেখার চেষ্টা করি, বজ্র পদার্থ রোধকরণ, 22টা স্টার দিব। এটা সর্বোত্তম অ্যাটম ইকোনমি,
এই তিনটা নীতি আমি লিখছি। ঝুঁকিমুক্ত পদ্ধতি ব্যবহার, এই তিনটা মূলনীতিকে বেসিক্যালি হাইলাইট করা হয়। বেসিক্যালি তিনটা মূলনীতিকে হাইলাইট করা হয়। আমরা আলোচনা করব বেসিক্যালি যখন প্রয়োগ নিয়ে আলোচনা করব, গ্রিন কেমিস্ট্রির প্রয়োগ, বেসিক্যালি আমরা আলোচনা করব সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এখান থেকে কোশ্চেন আসে, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাথ আছে, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বের করা, সেই জায়গাটায় আমরা যাব। তাহলে ক্লিয়ার কিনা? গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে 12টা, সবাই মনে রাখবো। এর মধ্যে আমি 3টা গুরুত্বপূর্ণ লিখে দিয়েছি আপনাদের, আর অন্যগুলো বই দেখে আপনারা মুখস্থ করে ফেলবে। আমি লেখাও যা, আপনারা মুখস্থ করাও যা, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। গ্রিন কেমিস্ট্রি পড়াটা নোট করবেন, কি কি পড়াচ্ছি, এই পড়াটা কিন্তু কমপ্লিট করবেন সবাই। ফার্স্ট ইয়ার একেবারে নতুন চ্যাপ্টার আপনাদের জন্য, প্রথম বর্ষ, এগুলো অবশ্যই কিন্তু পড়ে ফেলতে হবে। রাইট রাইট। তো এখন আমরা চলে যাব গ্রিন কেমিস্ট্রির প্রয়োগ। আবার মনে করাই দিই, 1991 সালে পল অ্যানাস্থাম ও ওয়ার্নার এই গ্রিন কেমিস্ট্রির শব্দটা বা এই ধারণার প্রবর্তন করেন, যেটা রসায়ন শাস্ত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে এখন বিবেচিত হয়। আগে কিন্তু সিলেবাস এটা ছিল না, পরে এটা আলাদা। এই ভদ্রলোকের এই ধারণাকে শ্রদ্ধা করে, বিবেচনা করে এবং আমাদের পরিবেশের কথা চিন্তা করে এই ধারণা কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা চলে যাব গ্রিন কেমিস্ট্রির প্রয়োগে, এবং আমরা কাজ করবো বেসিক্যালি সর্বোত্তম অ্যাটম ইকোনমি নিয়ে। রাইট? ওকে। আমরা একটু ধীরে দেখাচ্ছি, প্রথম বর্ষের জন্য একটু ধীরে দেখাচ্ছি। গ্রিন কেমিস্ট্রির প্রয়োগ সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটাকে প্রকাশ করে এরকম পার্সেন্ট অফ AE। তো এই যে অ্যাটম ইকোনমি, এই ধারণাটা নিয়ে আসেন প্রফেসর বেরি-ট্রস্ট এই ধারণার প্রবর্তক। এখন এই ভদ্রলোকের নামটা করার উদ্দেশ্য হচ্ছে, যখন আমি একটা কলকারখানায় যখন আমি একটা প্রোডাকশন নিয়ে আসছি, যখন আমি উৎপাদন করছি, সেই উৎপাদনটা কতটুকু পরিবেশ বান্ধব, কতটুকু আমাদের পরিবেশের জন্য মানে উপকারী হবে, ভালো হবে, পরিবেশ বান্ধব হবে, এই অ্যাটম ইকোনমির মান থেকে চেনে যায়। এই ভদ্রলোক একটা সূত্র প্রদান করে, যে সূত্রের সাহায্যে আমরা যে কোনো প্রোডাকশন, যে কোনো উৎপাদনে আমরা অ্যাটম ইকোনমিটা যদি বের করতে পারি, তাহলে বুঝতে পারি ওই প্রোডাক্টটা কতটা বেশি পরিবেশ বান্ধব। উনি এটা বের করার জন্য একটা সূত্র প্রদান করেন। সূত্রটা এরকম, পার্সেন্ট অফ এই অ্যাটম ইকোনমি কাঙ্ক্ষিত, সবাই সূত্রটা লিখবো, কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই মোট বিক্রিয়ক সময়ের ভর, সব টোটাল মোট বিক্রিয়ক সময়ের ভর ইন্টু 100%। এই সূত্রের সাহায্যে আমি একটা প্রোডাকশনে, একটা উৎপাদনের আমি অ্যাটম ইকোনমি বের করতে পারবো। আর অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে, তখন বোঝা যাবে ওই প্রোডাক্টটা তত বেশি পরিবেশ বান্ধব। রাইট? ওকে। তাহলে আমরা যে কোনো একটা রিয়াকশন দিয়ে তার আমরা অ্যাটম ইকোনমি বের করার চেষ্টা করবো। ওকে, একটা আমরা বিক্রিয়া দিয়ে দিই, সবাই চেষ্টা করি এটা। এটা আমরা সবাই পারবে। এই বিক্রিয়াটা আমরা পার্সেন্ট অফ অ্যাটম ইকোনমি বের করবো।
আমার কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ, এটা কিন্তু অ্যালকোহলের প্রিপারেশন, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু অ্যালকোহল। আর যখন বিক্রিয়ক সময়ের টোটাল ভর বসাতে হবে, রাইট? তাহলে আমরা এটা চেষ্টা করি, তো এটা কত আসে চেষ্টা করি সবার আগে। এটা কে পারবে? উৎপাদের ভর বাই মোট বিক্রিয়ক সময়ের ভর। আমি একটা লিখে দিই, করে দিই একটা, না তারপরে আবার আসি। পার্সেন্ট অফ এই যদি আমি বের করার চেষ্টা করি, এখানে টোটাল আণবিক ভর বের করবেন আপনি। দেখেন 3 12 36, 3টা কার্বনের 36 আর 3 39, 41 43 আর 16 59 আর 1 60, উপরে 60 আসতেছে। আর নিচে দেখেন এটা যদি টোটাল করি 3 12 36 39 40 41 42 43, 43 আর ব্রোমিনের হচ্ছে 80, তাহলে 43 আর 80 দ্যাট ইজ 123 প্লাস সোডিয়ামের কত 23 আর এটা কত 16 29 40। এটা আপনি টোটালটাকে 100% বললে আপনি অ্যাটমিক ইকোনমি পেয়ে যাবেন। দেখেন কত আসে। ছত্রিশ পয়েন্ট 37.87 আসে না, 36.8%, রাইট? 36.8%। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, অ্যাটম ইকোনমির মান আমি 36.8% এখানে পেলাম, এটা কি পরিবেশ বান্ধব? আপনাদের কাছে প্রশ্ন, এবং আপনাদের কি ধারণা এটা কি পরিবেশ বান্ধব? এই প্রোডাকশনটা কি পরিবেশ বান্ধব অ্যাটম ইকোনমি? এটা যে আমি ভ্যালুটা বের করলাম, এটা পরিবেশ বান্ধব কিনা একটু কমেন্ট সেকশনে সবাই জানাবো যে স্যার এটা পরিবেশ বান্ধব বা পরিবেশ বান্ধব নয়, একটু জানাবো সবাই। নো সোডিয়াম ব্রোমাইড নিব না বাবা, সবসময় কাঙ্ক্ষিত প্রোডাক্ট। যদি অ্যালকোহলের প্রিপারেশন হয়, অ্যালকোহলের ভরটা উপরে যাবে। যদি আপনি অ্যালকিন তৈরি করেন, অ্যালকিনেটটা উপরে যাবে। যদি আপনি অ্যালডিহাইড তৈরি করেন, অ্যালডিহাইডটা উপরে যাবে। আপনি একটা ফরমালিনের ফ্যাক্টরিয়াল চাপ আছে, ফরমালিনের ভরটা উপরে যাবে। গৌণ উৎপাদ না, প্রোডাকশন, যেটা কাঙ্ক্ষিত প্রোডাকশন, যেটা উৎপাদ, সেটার ভরটা উপরে যাবে। আর নিচে যারা বিক্রিয়ক অংশগ্রহণ করতে, সবার ভরটা নিচে আসবে ইনটু 100%। তাহলে আমার অ্যাটম ইকোনমি বেড়ে যাবে। ক্লিয়ার কিনা? সব সময় কাঙ্ক্ষিত উৎপাদটা উপরে, সব গৌণ উৎপাদ না, প্রোডাকশন, যেটা আপনি মূল প্রোডাক্ট তৈরি করতেছেন সেটার ভরটা উপরে যাবে। মেবি না রোজিনা আক্তার, রাইট। আসলে অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে, সেই প্রোডাকশনটা কিন্তু পরিবেশ বান্ধব। 36.8% 100-র মধ্যে, তার মানে এটাকে কিন্তু আমরা পরিবেশ বান্ধব বলতে পারবো না। এটা মিনিমাম আমার 70% বা 75% বা 80% ক্রস করতে হবে, তারপরে আমরা বলতে পারবো এটা পরিবেশ বান্ধব। তার মানে এখানে কিন্তু আমার গ্রিন কেমিস্ট্রি প্রয়োগ করতে হবে। এটা যখন আমি প্রোডাকশনটা নিয়ে আসবো, প্রোডাকশন যখন তৈরি করব, যখন আমরা এটা ডেলিভারি দিব, তখন কিন্তু আমার গ্রিন কেমিস্ট্রি এখানে প্রয়োগ করতে হবে। অর্থাৎ অ্যাটম ইকোনমির মান বের করে আমি বুঝতে পারি যে এখানে আমার গ্রিন কেমিস্ট্রি প্রয়োগ করা লাগবে কি লাগবে না। যদি আমার ভ্যালুটা কম করে, তখন বুঝতে হবে এখানে গ্রিন কেমিস্ট্রি। বাট একটা 90% আমার অ্যাটম ইকোনমি বের হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আর গ্রিন কেমিস্ট্রি প্রয়োগ করা লাগবে না। হচ্ছে 12টা মূলনীতি, যে তথ্যগুলো এখানে আমরা ব্যবহার করব, আমার সেগুলো কিন্তু আর ব্যবহার করা লাগবে না। ওকে, ভেরি গুড। তো এখন আমি আরেকটা বিক্রিয়া দিয়ে আপনারা এটা বের করার চেষ্টা করবেন, দেখি কে আগে, সবার আগে আনসারটা বের করতে পারে। ওকে, ডান খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে। ইথিলিন অক্সাইড, দেখি সবার আগে কি আনসার দিতে পারে, এটা কত পার্সেন্ট, সবার আগে কি আনসার দিতে পারে।
সবার আগে কি আনসার দিতে পারে এটা দেখি। প্রফেসর ব্যারি ট্রস্ট ভদ্রলোক প্রথম কিন্তু এই অ্যাটম ইকোনমিক ধারণা নিয়ে আসেন, ওনাকে স্যালুট। এই ভদ্রলোক এই ধারণাটা বের করার পরে এখন আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে গ্রিন কেমিস্ট্রি প্রয়োগ করা লাগবে কি লাগবে না বা কতটুকু আমরা প্রয়োগ করব সেটা কিন্তু সহজেই আমরা বুঝতে পারছি, ঠিক আছে। প্রফেসর ব্যারি ট্রস্ট প্রথম অ্যাটম ইকোনমিক ধারণা নিয়ে আসেন। তো এটা বের করুন। 67.74% হৃদয় মিয়া বলছে, অনেক দাস 100% বলছে, মেহেদী হাসান 100% বলছে। দুইজন যদি একই উত্তর বলে সেটা হওয়ার সম্ভাবনা বেশি। তিনজনে পাচ্ছে 100%। পার্সেন্ট দিতে হবে বাবা, অ্যাটম ইকোনমিকে কিন্তু অবশ্যই পার্সেন্ট। মেহেদী হাসান, রোজিনা আক্তার অবশ্যই পার্সেন্ট দিয়ে নেবেন বাবা, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা এটা যদি বের করার চেষ্টা করি তাহলে আমার এটার কত আসছে? 24 আর 28 আর 16, তাহলে কত? 44, রাইট। আর এখানে কত আসতেছে? 12 আর 24 আর 28 প্লাস অক্সিজেনের কত? তাহলে 16 ইন্টু 100%। আচ্ছা ঠিক আছে, তো 100%ই আসতেছে। যারা পারি না তারা এটা তুলে নিব, আরো একটা দিব আমরা, আর একটা দিলে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। 100% ঠিক আছে, 100% ওকে। আর একটা দিয়ে সবাই করে ফেলি। পার্সেন্ট অফ অ্যাটম ইকোনমি বের করবো এটা। এটা বের করে আমরা আনসার মন্তব্য করব। দেখি কে সবার আগে পারে। সবার আগে যে পারবে তার নাম আমরা থ্যাংক ইউ সব মন্তব্য করব। কে সবার আগে এটা বের করতে পারে দেখি। সবার আগে কে এটা মন্তব্য করতে পারে আমরা একটু দেখি। রাফিউদ্দিন 0.135% বলছে। রাফিউদ্দিন 0.135% বলেছে। দেখি আরো দু একজনের আমরা নিয়ে নিই এটা। বেলায়েত হোসেন 13.52% বলছে। 13.52 অনেক দাসও বলছে, তাহলে এটা 13.52 এটাই রাইট আনসার। 13.52 পাশে এটা করে নিন সবাই, মানে একসাথে ভাগ করে নিন আপনি করলেন। তাহলে আমরা দেখতেছি সব বেলায়েত হোসেন সবার আগে মন্তব্য করছে, ভেরি গুড বেলায়েত হোসেন 30. এরপর অনেক দাস, এইস রাহাত, হৃদয় মিয়া, ইয়াসিন সবাই 30.52 30.5 মন্তব্য করছে। তাহলে এটা রাইট আনসার 30.52 বা 30.5। দশমিকের পরে তিনটা সংখ্যা নিয়ে বেটা যদি জিরো থাকে জিরো থাকে, জিরো দরকার নাই। দশমিকের পরে তিনটা সংখ্যা নেবেন সবাই। ক্লিয়ার কিনা? ওকে, আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা একটা নতুন ধারণায় যাব, বিক্রিয়ার হার শিখব এবং বিক্রিয়ার হার বের করা শিখবো। আমরা আর একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা যাব, বিক্রিয়ার হারটা কি জিনিস এবং এই হার বের করা শিখবো আমরা। বিক্রিয়ার হার বা গতি।
রেট অফ রিয়াকশন, এটা বিক্রিয়ার হার। তো আমি ধরে নিলাম এ থেকে বি একটা উৎপাদ, এ থেকে বি আমি তৈরি করবো, রাইট? তো যখন একটা বিক্রিয়া স্টার্ট হয় ইনিশিয়ালি এই বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু সবচেয়ে বেশি থাকে, আর যখন টাইম স্পেন্ড হয় 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 10 মিনিট তখন কিন্তু এই বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে আর এই উৎপাদের ঘনমাত্রা কিন্তু বাড়তে থাকে। তো আমরা এখানে বিক্রিয়া হারটা বিক্রিয়কের ক্ষেত্রেও বের করব, উৎপাদের ক্ষেত্রেও বের করব, রাইট? তো আমরা যে জানি কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রাটা সব সময় কমে যাবে এবং এই উৎপাদের ঘনমাত্রা সব সময় বাড়বে। তো আমরা চিন্তা করি বিক্রিয়কের ক্ষেত্রে, চিন্তা করি আমি ধরে নিলাম যে t1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল c1, ঘনমাত্রা আমি ধরে নিলাম ঘনমাত্রা ছিল c1, তাহলে t2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে c2 হলো। ওকে, যখন টাইম স্পেন্ড হবে বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা যদি এটা এরকম লিখি যে t2 - t1 সময়ে ঘনমাত্রার পরিবর্তন c2 - c1, বাট ছোটটা থেকে বড়টা এই হতে পারে না, আমরা এটা কি করলাম, এটা মাইনাস দিয়ে c1 টা আমরা আগে নিয়ে আসলাম। ঠিক আছে, বা dt সময়ে ঘনমাত্রার পরিবর্তন আমরা লিখে দিতে পারি মাইনাস dc। তাহলে এটা যদি একক সময়ে বিবেচনা করি মাইনাস dc বাই dt, এটাই বেসিক্যালি বিক্রিয়ার হার। একক সময়ে আমার ঘনমাত্রার কি পরিবর্তন হচ্ছে একক সময়। এখানে c2 টা ছোট ছিল এই জন্য মাইনাস নিচে বড়টা আগে নিয়ে আসছি। তাহলে আমরা বিক্রিয়কের ক্ষেত্রে আমরা হারটা পেলাম, বেসিক্যালি বিক্রিয়ার হার পেলাম আমরা মাইনাস dc বাই dt। dc বাই dt মানে একক সময় ঘনমাত্রার পরিবর্তন। এখন বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রাটা হ্রাস পাচ্ছে, আমরা যখন উৎপাদ বিবেচনা করব তখন ঘনমাত্রা বৃদ্ধি পাবে। একক সময় বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিবর্তন হবে মানে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু বাড়বে বা উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পাবে উভয় হবে ওই বিক্রিয়ার হার। বিক্রিয়কের ক্ষেত্রে আমরা এটা বুঝছি কিনা, তারপর আমরা উৎপাদ বের করব। একটু কমেন্ট সেকশনে সবাই ইয়েস লিখে যে হ্যাঁ বুঝছি। এটা বুঝলে একটু কমেন্ট সেকশনে সবাই লিখি ইয়েস লিখি। বেলায়েত হোসেন ইয়েস স্যার লিখছে, রোজিনা আক্তার ইয়েস স্যার লিখছে। ওকে, এখন আমি যদি উৎপাদের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা রিসেট হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বাই সময় ব্যবধান। এখন যদি আমরা উৎপাদের ক্ষেত্রে চিন্তা করি তাহলে t1 সময়ে আমরা ধরে নিই উৎপাদের ঘনমাত্রা ছিল x1, দুটো আলাদা করার জন্য এটা x হলো। তাহলে t2 সময় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে x2 হলো। তাহলে t2 সময় ঘনমাত্রার পরিবর্তন কি হবে, x2 মাইনাস x1। তাহলে dt সময় এটা কি হবে dx। তাহলে একক সময় কি হবে dx বাই dt প্লাস, তাহলে বিক্রিয়ার হার অথবা প্লাস dx বাই dt। উৎপাদের ক্ষেত্রে ক্লিয়ার কিনা, কারণ এটা বড়টা থেকে ছোটটা আছে রাইট আছে এই জন্য এর আগে মাইনাস চিহ্ন আসে না। তাহলে প্লাসের ক্ষেত্রে উৎপাদের ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রাটা কিন্তু বাড়ছে, একক সময় ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রিয়কের ক্ষেত্রে একক সময় ঘনমাত্রাটা কি হ্রাস পাচ্ছে। এটা তুলে ফেলি সবাই।
তারপর আমরা সংজ্ঞাটা বলবো, সংজ্ঞাটা তুলে নেব। আসাদুজ্জামান লিটু এখন কি জয়েন করলেন? স্যার ক্লিয়ার আসছে না, কি ক্লিয়ার আসছে না, কোনটা লেখা? মেহেদি এখন কি ক্লিয়ার? মেহেদি উৎপাদ যদি আমি চিন্তা করি, দেখেন এই যে উৎপাদ বি, এটা যখন টাইম যত স্পেন্ড হবে উৎপাদের ঘনমাত্রা কিন্তু বাড়বে। তো যখন বিক্রিয়া শুরু হয়েছিল ইনিশিয়ালি উৎপাদের ঘনমাত্রা কিন্তু 0 থাকে, তাহলে টি অংশ উৎপাদের ঘনমাত্রা ছিল x1 আমি ধরে নিলাম। যখন টাইম স্পেন্ড হচ্ছে বাড়তেছে 10 সেকেন্ড 20 সেকেন্ড 10 মিনিট বা 20 মিনিট, তখন কিন্তু উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে আমরা x2 হলো। তাহলে t2 t1 সময় ঘনমাত্রা পরিবর্তন হবে x2 x1। তাহলে এটা ব্যবধানটা dt সময় ঘনমাত্রা পরিবর্তন হবে কি dx পরিবর্তন। তাহলে একক সময় ঘনমাত্রার পরিবর্তন হবে dx dt। যেহেতু এটা বড় থেকে ছোটটা মাইনাসের আগে আর মাইনাস নিয়ে আসা লাগে নাই, তাহলে আমি পেলাম মানে বিক্রিয়ার হারটা পেলাম উৎপাদের ক্ষেত্রে dx dt, আর বিক্রিয়কের ক্ষেত্রে আমরা পেলাম dc dt। অনেক বইতে এটা ডেল লেখা আছে, ডেলটা লেখা আছে, বাট আমরা ডি অ্যাপ্লাই করতে পারবো। এখন ক্লিয়ার কিনা রোহিত, মেহেদি হাসান? তাহলে উৎপাদের ঘনমাত্রা কিন্তু ইনিশিয়ালি কম থাকবে, আর যখন টাইম স্পেন্ড হবে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। আর বিক্রিয়কের ঘনমাত্রা একেবারে 100% থেকে ইনিশিয়ালি যখন টাইম স্পেন্ড হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা কমে। এজন্য আমরা বিক্রিয়কের ক্ষেত্রে হ্রাস লিখেছিলাম আর উৎপাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি লিখলাম। ক্লিয়ার কিনা? এখন তাহলে বৃদ্ধি পেয়ে x2 হলো, বিক্রিয়কের ক্ষেত্রে c দিয়ে প্রকাশ করেছি আর উৎপাদের ক্ষেত্রে x দিয়ে প্রকাশ করেছি। ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা মন্তব্য করেন, এটা বুঝলে ইয়েস স্যার লিখি সবাই। ইব্রাহিম ইয়েস স্যার, মেহেদি হাসান ইয়েস স্যার। এখন বুঝলে সবাই ইয়েস স্যার মন্তব্য করেন। দাস ক্লিয়ার? উৎপাদের ঘনমাত্রা কিন্তু সবসময় বাড়বে, খেয়াল রাখবেন। আর বিক্রিয়কের ঘনমাত্রা আমরা এটা গ্রাফিক্যালও দেখাবো, গ্রাফেও দেখাবো, কিভাবে বের করতে হয় গ্রাফিক্যালও দেখাবো। এখন আমরা গ্রাফিক্যালি দেখাবো, তারপরে ম্যাথ করব, আমরা বিক্রিয়ার হার বের করার ম্যাথ করব। ক্যালকুলেটর সাথে রাখেন, বই খাতার সাথে রাখেন, আমাদের কাছে কিন্তু হেল্প লাগবে। আমরা এরপরে বিক্রিয়ার হার বের করা খুবই গুরুত্বপূর্ণ। গ নম্বরে সিকিউ, গ নম্বরে এটার উপরে ম্যাথ পড়ে, সিকিউ পড়ে, আমরা সেই ম্যাথ দেখাবো। ভালো করে বুঝলে একটাই যথেষ্ট, আপনি যে কোনোটা করতে পারবেন। সবাই বুঝেছে মোটামুটি? তাহলে আমরা একটু এককটা বের করে ফেলি, বিক্রিয়া হারের একটু এককটা বের করে ফেলি। এটা যদি আমরা একক বের করতে চাই, বা dx বাই dt যাই বলি, তার মানে এটা ঘনমাত্রার একক কি বেসিক্যালি আমরা কি লিখি, মোল পার লিটার, আর সময় আমরা বেসিক্যালি সেকেন্ড লিখি, তাই না? তাহলে এটা ইউনিট কি হলো, মোল পার লিটার পার সেকেন্ড, এটা ইউনিট আসলো। ঠিক আছে কিনা? এটাকে দেখেন লিটার সমান সমান 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউ আমরা বলতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা একটু মডারেশন করি এরকমও করতে পারি, পার সেকেন্ড। আবার কেউ যদি এটাকে এভাবে লেখে মোল পার লিটার পার মিনিট, কোনো সমস্যা নেই। কেউ যদি লেখে মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড পার আওয়ার, কোনো সমস্যা নেই। আবার কেউ লিখলো এটা মোল পার লিটার পার মিনিট, মিনিটে হিসেব করতে পারে মোল পার ডেসিমিটার কিউব পার আওয়ার, কোনো সমস্যা নেই। যার যেটা ভালো লাগলো সেটা লিখতে পারবে।
এই এককটা ক্লিয়ার কিনা সবাই ইয়েস লিখবো কমেন্ট সেকশন। মডারেশন করেছি, শুধু এটার জায়গায় ডেসিমিটার কিউ দিয়েছি, বা আমরা সময়টা পার সেকেন্ড লিখতে পারি, পার মিনিট লিখতে পারি, পার আওয়ার লিখতে পারি। এই একক দিয়ে অনেক সময় সমাপ্তিসূচক বহুপদী এমসিকিউ হয় যে কোন বিক্রিয়া হারের একক কোনটা, সঠিক একক কোনটা, এভাবে কোশ্চেন হয়। এটা ক্লিয়ার কিনা সবাই? তারপর আমরা গ্রাফিক্যালি বিক্রিয়া হারটা দেখাবো। এর একটা গ্রাফ আছে সময় বনাম ঘনমাত্রা, যে সময়ের সাপেক্ষে ঘনমাত্রার কি পরিবর্তন হয় সেই লেখটা আমরা দেখাবো। এটা ক্লিয়ার কিনা সবাই বলেন যে একক বের করাটা ক্লিয়ার কিনা। সবাইকে একক বের করা হলে ক্লিয়ার হলে ইয়েস ইয়েস স্যার কমেন্ট সেকশনে সবাই ইয়েস লিখি। ইউনিটটা বের করা হলে মোটামুটি সবাই মনে হয় বুঝছি, অনেকটা শেষ স্যার সবাই মোটামুটি বুঝছি আশা করি। তো এখন আমরা ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র আঁকবো। ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র। তো আমরা একটা গ্রাফ আঁকিয়ে ফেলি। এদিকে আমরা সময় দিলাম আর এদিকে আমরা ঘনমাত্রা দিলাম। ওকে, তো খেয়াল করেন আমার ইনিশিয়ালি বিক্রিয়কের ঘনমাত্রা থাকে সবচেয়ে বেশি এবং উৎপাদের ঘনমাত্রা থাকে সবচেয়ে কম। তাহলে যত সময় স্পেন্ড হবে আমার এই বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু কমতে থাকবে, আর আমার এই উৎপাদের ঘনমাত্রা কিন্তু বাড়তে থাকবে। এটা উৎপাদ লিখে দিই, এটা বিক্রিয়ক লিখি, রাইট। ইনিশিয়ালি আমার বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ থাকে, যখন টাইম স্পেন্ড হবে তখন কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা কমে। উৎপাদের ঘনমাত্রা একেবারে শূন্যের কোটায় থাকে, যখন টাইম বাড়ে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। তাহলে আমি যদি চিন্তা করি আমার এখানে ঘনমাত্রাটা যদি C1 হয়, আমার এখানে ঘনমাত্রা কি হবে C2। এটা কি T1 সময়ে, এটা T2 সময়, রাইট? ক্লিয়ার কিনা? এখন আমি যদি এখানে একটা পয়েন্ট বের করতে চাই, আমি এখানে একটা স্পর্শক টানলাম যে আমি এখানে ঢালটা বের করতে চাই, তাহলে এখানে আমার এটা যদি মার্ক করি A B C, আমি যদি মার্ক করি তাহলে আমরা এখানে ঢালটা কি আসবে, এবিটা কি আসলে ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে কি এটা সময় ব্যবধান, বা এটাকে আমরা লিখে দিই আসলে dx বাই dt লিখি প্লাস, ঠিক এখানে আমার কি আসবে মাইনাস dc বাই dt। এখানে যদি একটা স্পর্শক টানা যেতে হবে, তো ঘটনাটা এরকম। তো এটা হচ্ছে মাইনাস ডিসি বাই, দেখেন এটা ঢালটা কিন্তু কমবে, এটা মাইনাস, আর এটা বাড়বে প্লাস। এই সময় বনাম সময় বনাম ঘনমাত্রা লেখচিত্রটা, ঘনমাত্রা বনাম সময়, সময় বনাম ঘনমাত্রা যেটা আমরা চেঞ্জ করছি সেটা আগে লিখতে হতো, ঘনমাত্রা বনাম সময় বা সময় বনাম ঘনমাত্রা লেখচিত্রটা ক্লিয়ার কিনা সবাই? এই লেখচিত্রটা বুঝছি কিনা? এখানে একটা স্পর্শক টানলাম, ভাগ বের করার জন্য আমরা সেই স্পর্শক টানতে হয় সবসময়। y is equal to e to the power x টাইপের, এটা y is equal to e to the power x টাইপের লেখচিত্র। ফাহিম ইসলাম ইয়েস স্যার, রাফি আমিন ইয়েস স্যার, পুষ্পিতা কুলুর ইয়েস স্যার,
তামিম আরতানজুম, ইয়েস স্যার, হ্যাঁ মোটামুটি সবাই বুঝছি আমরা এটা। এখন আমার এই বিক্রিয়ার হার বের করা আমরা শিখবো। আমাকে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিল, সেই বিক্রিয়ার হার আমাকে বের করা শিখতে হবে। ওকে, তো আমরা সূত্রটা আগে শিখে নিই যে বিক্রিয়ার হার কিভাবে বের করতে হয়, সূত্র। তাহলে এটা আমরা ইরেজ করে দিলাম, সবাই আশা করি বুঝেছি। তারপর আমরা ম্যাথ করবো ইনশাআল্লাহ। বিক্রিয়ার হার নির্ণয়। তো বিক্রিয়ার হার নির্ণয়, মনে করি আমাকে এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল, তাহলে আমি যদি বিক্রিয়কের কথা চিন্তা করি, দেখেন বড় হাতের এ বড় হাতের বি এগুলো বিক্রিয়ক, বড় হাতের এল বড় হাতের এম এগুলো উৎপাদ, আর এই যে ছোট হাতের অক্ষরগুলো দেখছেন এগুলো মোল সংখ্যা, অর্থাৎ এটা 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো এর কিন্তু, তাহলে আমি যদি বিক্রিয়কের ক্ষেত্রে সূত্র লিখি, এর হ্রাসের হার, বিক্রিয়কের ক্ষেত্রে সবসময় মাইনাস আসবে। তাহলে আমরা এর ক্ষেত্রে যদি লিখি 1 বাই এর মোল সংখ্যা বি এর ঘনমাত্রা বাই ডিটি, বিক্রিয়কের ক্ষেত্রে সবসময় মাইনাস আসবে। ওকে, আবার যদি বি এর হ্রাসের হার, আমি যদি এটা লিখি তাহলে 1 বাই বি মোল সংখ্যা সবসময় ডিবি বাই ডিটি। ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার হলে সবাই ইয়েস লিখেন তো কমেন্ট সেকশনে। যখন বিক্রিয়কের ক্ষেত্রে লিখবো সূত্রে মাইনাস আসবে, আর যখন উৎপাদের ক্ষেত্রে আমরা সূত্র লিখবো প্লাস আসবে। তাহলে আর যদি মোল সংখ্যা থাকে সেটা 1 বাই মোল সংখ্যা হবে। এটা যদি বুঝে থাকি ইয়েস লিখিত কমেন্ট সেকশনে সবাই, এটা বুঝে থাকলে ঠিক আছে। এখন যদি উৎপাদ আমি এর উৎপন্ন হওয়ার হার, তাহলে এটা কেমন হবে? 1 বাই প্লাস চিহ্ন 1 বাই এল ডিএল বাই ডিটি, তারপরে এম উৎপন্ন হওয়ার হার প্লাস 1 বাই এম ডিএম বাই ডিটি। এটা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট সেকশনে ইয়েস লিখিত সূত্রটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা ম্যাথে যেতে পারবো, ম্যাথে সমস্যা হবে না। বিওপি হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। আমরা সূত্র শিখলাম না? সূত্র কি শিখলাম? মাইনাস ডিসি বাই ডিটি প্লাস ডিএক্স বাই ডিটি। এটা তো ঘনমাত্রার পরিবর্তন। ডিসি ঘনমাত্রার পরিবর্তনকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা যায় যে এর ঘনমাত্রার পরিবর্তন সময় আর ডিটি সময় ব্যবধান, এর ঘনমাত্রার পরিবর্তন বি এর ঘনমাত্রার পরিবর্তন, মানে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে হচ্ছে সময় ব্যবধান। ক্লিয়ার সূত্রগুলো? তাহলে আমরা যখন সূত্র লিখবো, বিক্রিয়কের ক্ষেত্রে যখন সূত্র লিখবো তখন আমার মাইনাস চিহ্ন অ্যাপ্লাই হবে, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এর ক্ষেত্রে যখন লিখবো 1 বাই এর মাইনাস চিহ্ন তো হবে, 1 বাই ওর মোল সংখ্যা ডি অফ এ এর ঘনমাত্রা বাই ডিটি। যখন বির ক্ষেত্রে লিখবো 1 বাই বি ডিবি বাই ডি, আর যখন উৎপাদের ক্ষেত্রে লিখবো প্লাস চিহ্ন 1 বাই ছোট হাতের এর মোল সংখ্যাটা ভাগ হয়ে যাবে ডিএল বাই ডিটি। ঠিক একইভাবে যখন আমরা এম এর ক্ষেত্রে লিখবো ঠিক একইভাবে প্লাস 1 বাই মোল সংখ্যা ডিএম বাই ডিটি। এখন ক্লিয়ার কিনা? রাফিউদ্দিন ক্লিয়ার কিনা? ডিএলটা হলো এল, ডি অফ এল থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে এটা ঘনমাত্রা বোঝায়, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। ক্লিয়ার কিনা? ডি অফ এল বা ডিটি এগুলো কিন্তু ঘনমাত্রা বোঝাবে। ডি অফ এল বা ডি অফ এ ডি অফ বি, এ ঘনমাত্রা বি ঘনমাত্রা সমান ডি। যখন আমরা ডি অ্যাপ্লাই করি এটাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র ঘনমাত্রা। ডি বা ডেল্টা যখন ব্যবহার করি এটা বোঝায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘনমাত্রা, যেগুলো সমষ্টি একটা বৃহৎ ঘনমাত্রা হতে পারে। বিক্রিয়া অল টাইম সমঅবস্থায় থাকে বাবা, সমঅবস্থায় থাকে। ফাইন।
রাফিদ বলছে ইয়েস স্যার, রাফিউদ্দিন ইয়েস স্যার, ক্লিয়ার। তো আরো একটা বিক্রিয়া দিয়ে আমরা দেখাচ্ছি, তাহলে আরো একটু ক্লিয়ার হবে। আমরা যদি লিখি a প্লাস 3b 4d, কথার কথা একটা বিক্রিয়া লিখলাম। এটার ক্ষেত্রে বিক্রিয়ার হার আমরা লিখব একবারে লিখি বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার যখন এর তো কোনো মূল সংখ্যা নাই, তাহলে মাইনাস dA বাই dt। এখানে 3 আছে, তাহলে মাইনাস 1/3 dB বাই dt। সব একসাথে লিখতেছি। এবং উৎপাদের ক্ষেত্রে যদি লিখি প্লাস চিহ্ন 1/4, ক্লিয়ার কিনা দেখেন। আমরা আর একটা দিন নিজেরা লেখার চেষ্টা করেন। নিজেরা লেখার চেষ্টা করেন। এটা বিক্রয়ের হারটা এক লাইনে লিখে দিলাম, পুরোটা এক লাইনে, বিক্রয়ের ক্ষেত্রে উৎপাদের ক্ষেত্রে এক লাইনে লিখলাম। ক্লিয়ার কিনা? যদি এটা লেখার চেষ্টা করি আমরা, তাহলে বিক্রয়ের ক্ষেত্রে মাইনাস আসবে, মাইনাস 1/2 d of a by d of t is equal to minus 1/3 dg by dt। এটা বইতে ডেলও ইউজ করছে, বাট ডি ইউজ করা বেটার। ডি ইউজ করবেন আপনারা, ডেলও ইউজ করা যায়, ডি ইউজ করবেন। ইকুয়ালস টু প্লাস 1/4 d of r by dt প্লাস dt by dt। সূত্র লেখা ক্লিয়ার কিনা, বিক্রিয়া হার লেখা ক্লিয়ার কিনা, কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দেবো যে হ্যাঁ স্যার আমি শিখেছি, আমি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হারের সূত্রটা লিখতে পারবো। ইয়েস লেখেন, এই কমেন্ট করেন যে হ্যাঁ আমি অবশ্যই লিখতে পারবো, যে কোনো বিক্রিয়া আমাকে দেওয়া হোক না কেন। এরপর আমরা ম্যাথ করবো, ম্যাথ দেখাবো। যে কোনো বিক্রিয়া দিলে আপনি ম্যাথ লিখতে পারবেন, সেইটা আমরা শুনতে চাই, দেখতে চাই যে হ্যাঁ আমি সব বিক্রিয়ার ক্ষেত্রে আমি লিখতে পারবো। রোজিনা আক্তার পারবো, পুষ্পিতা কুন্ডুর ইয়েস ক্লিয়ার স্যার, ক্লিয়ার। শাহরিয়া রাফিদ ক্লিয়ার, তানমা তানজিম ক্লিয়ার, অনিক সাহা ক্লিয়ার, হৃদয় মিয়া ক্লিয়ার। ইয়েস, তাহলে আশা করি আমরা পারবো। এখন আমরা ম্যাথ দিব, ম্যাথ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, সবাই খাতা কলম সাথে রাখবেন। আমি বোর্ডের উপর একটা ম্যাথ লিখে দিই সবাই। ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড ম্যাথটা সবাই তুলে ফেলবো।
পরে বিক্রিয়ার হার নির্ণয় করো। সবাই ম্যাথটা তুলে ফেলি। তো আমার বিক্রিয়া দিয়েছে সব, এটা গ্যাসীয় লিখবো, সব গ্যাসীয় রিঅ্যাকশন, জি জি সব গ্যাসীয়, জি 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 জি। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়া শুরু হয় 2 মিনিট 15 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা এত হয়, তবে বিক্রিয়ার হার নির্ণয় করো নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে আমরা দেখছি প্রদত্ত বিক্রিয়াটা কি। প্রদত্ত বিক্রিয়া আমার দেওয়া আছে ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড প্লাস অক্সিজেন। তাহলে আমার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সূত্র লিখতে হবে, অর্থাৎ বিক্রিয়ার হারটা তাহলে কি হবে, আমি এটার ক্ষেত্রে সূত্র লিখব। তাহলে বিক্রিয়ার হার কি হবে, প্লাস 1/4 d of NO2 by dt। তাহলে কি 1/4 ইনটু এরকম ভ্যালু কত 5.25 ইনটু 10⁻²। আর সময় ব্যবধান বলছে 2 মিনিট 15 সেকেন্ড, 2 মিনিট 15 সেকেন্ড। তার মানে এটা কত দাঁড়ায়, আমার সেকেন্ডে দাঁড়াবে কত, 120 আর 15, তাহলে 135 সেকেন্ড। তাহলে আমার যা আসবে আনসার অত মোল পার লিটার পার সেকেন্ড। আনসারটা সবাই বের করে ফেলি। ক্লিয়ার কিনা, এটা বুঝছি কিনা? যার ভ্যালু দেওয়া থাকবে তার জন্য আমরা সূত্র বসাবো। এটা যদি বিক্রিয়গত চিহ্নটা মাইনাস আসতো, সময়টাকে আপনি যদি মিনিটেও রাখতে পারতেন তাহলে পার মিনিট আসতো, সেকেন্ড করে নেওয়া বেটার, পার সেকেন্ড আসবে। ওকে, এটা বুঝেছি কিনা একটু কমেন্ট সেকশনে সবাই জানাবো এটা বুঝেছি কিনা। এটা বুঝেছি কিনা একটু সবাই বলবো যে হ্যাঁ বুঝেছি, ইয়েস স্যার কমেন্ট করবো। তাহলে আমরা আরেকটা ম্যাথ করব, এরপরে আরো একটা ম্যাথ দিব আমরা। এই ম্যাথ কিন্তু আসবে, সিকিউতে একটা ম্যাথ আসে। পুষ্পিতা কুন্ডুরিয়া বুঝছি নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ভ্যালু। এখন আমরা একটু ঘোরাই দেব, একটা ম্যাথ একটু ঘোরাই দিব, দেখি পারি কিনা। ঘোরানো ঠিক না, এর সূত্র একই, জাস্ট আমার ওটা ধরে নিতে হবে সেটা পারবো কিনা। এটা যদি আমরা জেনে থাকি সবাই, জেনে থাকি সবাই, ইঞ্জিনিয়ারিং মানও বলছে 9.72 ইন্টু 10⁻5, 9.72 ইন্টু 10⁻5। আচ্ছা আমরা এটা অ্যাপ্লাই করলাম, 10⁻5 এরকম আসছে। ওকে, এটা তুলে রাখি, আশা করি আমরা বুঝেছি, সবাই বুঝেছি আশা করি। তাহলে আমরা এটা মুছে দিয়ে আরেকটা ম্যাথ করে ফেলি, ঠিক আছে? ওকে, এখন ম্যাথটা খুবই মজার। সবাই একটু লিখে ফেলবো।
সবাই কোশ্চেনটা তুলে নিব। অ্যামোনিয়া উৎপাদনের হার দেওয়া আছে আর নাইট্রোজেন আর হাইড্রোজেনের উৎপাদনের হার আমাকে বের করতে হবে। সবগুলো কিন্তু গ্যাসীয় রিঅ্যাকশন। এই চ্যাপ্টারে আমরা যা দেখব বিক্রিয়া সব গ্যাসীয় রিঅ্যাকশন, সব জি লিখবেন, সব বিক্রিয়ায় গ্যাসীয় এবং গ্যাসীয় বিক্রিয়ার উপরে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, সবাই এটা তুলে ফেলেছি আসলে। এখন আমার দেয়া আছে অ্যামোনিয়ার জন্য ভ্যালু, আমাকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের জন্য হার বের করতে হবে। খুবই সিম্পল। আমরা আগে কি করে ফেলবো, বিক্রিয়ার ক্ষেত্রে আগে সূত্র লিখে ফেলবো। আমরা প্রদত্ত বিক্রিয়া আগে লিখে ফেলি। বিক্রিয়া তুলে ফেলবো। এখন এর ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হারের সূত্র লিখব। তাহলে বিক্রিয়ার হার সমান সমান তাহলে কি আসতেছে, d of n2 বাই dt, এর আগে মাইনাস চিহ্ন, সমান সমান মাইনাস 1/3 d of h2 বাই dt equals to plus half d of অ্যামোনিয়া বাই dt। ওকে, সূত্র লিখে ফেললাম। এখন নাইট্রোজেন n2 এর হার যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি অ্যামোনিয়ার সাথে তুলনা করতে হবে। তাহলে আমার এখানে কত আসতেছে, অ্যামোনিয়ার ভ্যালু দেওয়া আছে এই যে 4 × 25 × 10⁻²। বাস, এখানে যেটা ভ্যালু বেরোবে ওটাই নাইট্রোজেন উৎপন্নের হার। আমার যদি এখন হাইড্রোজেনের হার যদি বের করি, এটা আমার কি হবে, 1/2 × 4.25 × 10⁻²। আবার এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে, 1/2 × 3 × 4.25 × 10⁻²। ক্লিয়ার কিনা দেখেন। এটা নাইট্রোজেনের ছিল এক মোলই ছিল, অর্থাৎ এখানে কোনো কিছু গুণ হবে। হাইড্রোজেন তো 3 মোল, এটার পাশে 3 আবার গুণ হবে ওই পাশে। দেখেন ক্লিয়ার কিনা, বুঝেছেন কিনা দেখেন। 3 আমরা এই পাশে গুণ করে দিয়েছি। আনসার গুলো লেখেন। অর্থাৎ এই সূত্রের সাথে সব তুলনা। ক্লিয়ার কিনা সবাই একটু বলি, ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাই বুঝেছি কিনা।
সবাই কমেন্ট সেকশনে জানাবো এটা ক্লিয়ার, ম্যাথটা পুরোপুরি বুঝছি কিনা এবং যে কোনো ম্যাথ দিলে আমরা পারবো কিনা এইভাবে। ওই জন্য আমরা আর একটা ম্যাথ দিব, আর 2-3 মিনিট সময় নিব আমরা, দিয়ে আপনারা পারেন কিনা করতে আমরা একটু দেখবো, আনসার বের করতে পারেন কিনা দেখবো। নাইট্রোজেনের ক্ষেত্রে মান ক্যান্সার ক্লিয়ার আসছে, হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু যদি মোল সংখ্যা 1 মোল থাকে যার ভ্যালু সেটাই आंसर হবে, আর যদি মোলের ভেরিয়েশন থাকে আপনি এই পাশে মাল্টিপ্লাই করে দেবেন, 4 মোল থাক 2 মোল থাক 3 মোল থাক এই ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করে দেবেন। ক্লিয়ার? আর আমার যে হার, আমার হারই কিন্তু এটা, এই পাশে কিন্তু মাইনাস চিহ্ন আসবে না। ক্লিয়ার? আমার হার মানে আমি মাইনাস, বাট হার কখনো ভ্যালু সবসময় পজিটিভ বেরোবে, ভ্যালু নেগেটিভ বেরোবে না। ভ্যালু সবসময় হার কখনো নেগেটিভ বেরোবে না, আমার হার নেগেটিভ বাট আনসার সবসময় পজিটিভ বেরোবে। আমার পাশে সূত্রে মাইনাস থাকবে বাট ভ্যালুতে সবসময় পজিটিভই হবে, ভ্যালুতে কিন্তু কখনোই মাইনাস চিহ্ন হবে না, খেয়াল রাখতে হবে। ক্লিয়ার কিনা সবাই কমেন্ট সেকশনে ইয়েস কথাটা লিখবো, তাহলে আমরা আর একটা ম্যাথ দিয়ে আমরা ক্লাস শেষ করব। তাহলে আমি একটু চেঞ্জ করি, এন্টোফোর উৎপাদনের হার এটা সবাই করে ফেলি। তাহলে আমরা চেষ্টা করি প্রদত্ত বিক্রিয়া কি আমার N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডাইমার, ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডাইমার। তো এই বিক্রিয়া এখন আমরা যদি বিক্রিয়ার হার লিখতে চাই, সূত্র যদি লিখতে চাই বিক্রিয়ার হার, তাহলে কি হবে -1 d of N2O4 by dt equals to plus half d of NO2 by dt। আমার NO2 এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে NO2 এর হার আমার ভ্যালু দেওয়া আছে N2O4 এর, তাই না? ভ্যালু কত দেওয়া রয়েছে 3.25 into 10 inverse 6, তাহলে d of NO2 by dt সমান সমান কি হবে 2 into মোল পার লিটার পার সেকেন্ড। যার ভ্যালু দেওয়া থাকবে তার জন্য ভ্যালু, আর এই পাশে যদি মোল সংখ্যার ভেরিয়েশন থাকে ওর সাথে মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে? 2 থাক 3 থাক 4 থাক, ক্লিয়ার কিনা? সবাই এই হার বের করে যদি বুঝে থাকি কমেন্ট সেকশনে সবাই ইয়েস লিখবো। হার নির্ণয় করা যদি শিখে থাকি কমেন্ট সেকশনে ইয়েস লিখবো সবাই। আহমেদ মাহির বুঝছে, পুষ্পিতা সরকার বুঝছে, মিরাজ হোসেন বুঝছে, স্বর্ণভদ্র দীপা আনসারও লিখছে 6.5 into 10 inverse 6। আচ্ছা লিখে দিই আমরা 5 into 10 inverse 6, 6.5 বলে কোনো সমস্যা নাই, 6.5 into 10 inverse 6। তো আমরা বিক্রিয়া হার কি বের করতে পারবো? আজকে ক্লাস সম্পর্কে আপনাদের মন্তব্য চাচ্ছি।
আমরা এইভাবে এগোলে আপনাদের উপকৃত হবেন কিনা বা আপনারা পড়াটা কমপ্লিট করতে পারবেন কিনা, না আমরা ফার্স্ট যাব, আপনাদের কাছে আমরা কমপ্লিমেন্ট চাই যে আমরা ঠিক এইভাবে এগোবো কিনা বা আর একটু ফার্স্ট যাব কিনা। আমরা যা বুঝেছি আজকে ক্লাস কেমন লাগলো এটা সম্পর্কে আপনাদের কমেন্টস আশা করছি। আর আরেকটা কথা বলি, আপনারা আয়ার বর্ণালীর সাহায্যে যে মৌল ডিটেকশনের অনেকে চেয়েছেন, এটা আমি ভিডিও নিয়ে কাজ করছি, এটা আমরা ভিডিও আপলোড করে দিব, আপনারা ওখান থেকে হেল্প নিতে পারবেন। আয়ার বর্ণালীর সাহায্যে কিভাবে মূলক শনাক্তকরণ করতে হয় এটা আমরা করে দিব। আর এক্সামিনের প্রিপারেশন আর যদি কিছু থেকে থাকে ওর সাথে আমরা অ্যাড করে আমরা একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। যে ক্লাস সম্পর্কে আপনাদের কমপ্লিমেন্ট চাই, আপনাদের মন্তব্য চাই, বা এভাবে এগোলে আপনাদের ভালো হবে কিনা সেটা আমরা জানতে চাই, তাহলে আমরা এভাবে এগোবো যাতে আপনারা উপকৃত হন, বেনিফিটেড হন। এবং আমরা ক্লাসে পড়ালাম ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, বইটা বের করে যা যা পড়ানো হলো এইগুলো অবশ্যই আপনারা দেখে ফেলবেন। আমরা নেক্সট ক্লাসে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কাজ করবো, খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভেশন এনার্জির উপরে সিকিউ হয়, অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কাজ করবো আমরা। সক্রিয়ণ শক্তি, এই সক্রিয়ণ শক্তিটা আগে থেকে আপনারা একটু দেখে রাখবেন। আমরা এই চ্যাপ্টার যখন কাজ করবো এই অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে আমরা কাজ করব। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আবারও রমজানুল মুবারক সবার জন্য, রমজান ভালো কাটুক, সবাই আমরা আবার আগের অবস্থায় ব্যাক করি, এই শুভকামনা জানিয়ে আমরা আজকে মোটামুটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।